আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকে 21শে নভেম্বর সকাল পবিত্র জুম্মা দিনে সকাল 10টা 38 মিনিটের দিকে আমাদের পুরা বাংলাদেশে এক বিশাল বড় এক ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পের উৎপত্তি স্থলটা ছিল আমাদের নরসিংদীর গুড়াশালে, গুড়াশাল উপজেলায়। তো এটার মাত্রা ছিল 5.5 মাত্রা একটা ভূমিকম্প ছিল, দীর্ঘ প্রায় 5 সেকেন্ডের মতো করে এটা স্থায়িত্বকাল ছিল। তো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় বিশাল ভূমিকম্প আমরা বাংলাদেশবাসী কি দেখতে পেয়েছি। তো আসলে এই ভূমিকম্পে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52 ব্যাচের রাফি যে ছাত্রটা আছে, ও ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আসলে তাছাড়া আমাদের নরসিংদীতে অলরেডি আমরা দেখলাম যে প্রায় 3 জনের মতো ইন্তেকাল করেছে ভূমিধসে। মাটিতে মাটির ঘর ছিল, এমনকি ছেলে ইন্তেকাল করার পরে বাবা ইন্তেকাল করেছে বিকেলে। এমনকি নরসিংদীতে আরেকজন আমাদের এই গাবতলী মাদ্রাসার একজন কোরআনের হাফেজ, ওই ছোট বাইটো ইন্তেকাল করেছে। এবং আমাদের নরসিংদীতে প্রায় 70 জনেরও বেশি আহত অবস্থা আছে, এমনকি অনেকের অবস্থা খুবই করুণ দশা। তাছাড়া ঢাকায়, পুরান ঢাকাতে এই যে রাফি যে স্থানে ইন্তেকাল করেছিল, সেখানে এক ভবনের 5 তলার রেলিং ভেঙে গিয়ে আকস্মিকভাবে সেই স্থানে 3 জন সকালে আপনার ইন্তেকাল করেছে। তো ও মায়ের সাথে বাজারে গিয়েছিল মাংস কেনার জন্য, গোস্ত কেনার জন্য। সে মুহূর্তে ঘটনা ঘটে। মা বর্তমানে হসপিটালে ভর্তি আছে, অপারেশন চলতেছে। মা এখনো জানে না যে তার ছেলে যে দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। তো সকল যারা আজকে এই ভূমিকম্পনের পরে ইন্তেকাল করেছেন, ওদেরকে আল্লাহ তাআলা মাফ করুক। ওদের জন্য আমরা শোকাহত, এমনকি ওদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, এবং এই পবিত্র জুম্মা দিনকে উপলক্ষ করে যেন ওদেরকে মাফ করে দেয়, এমনকি বেস্ট নসিব করে। এই কামনা, এই দোয়া করে আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুক। তাছাড়া যারা আহত আছেন বর্তমানে পুরা বাংলাদেশে শত শত হাজার মানুষ আহত আছেন, ওদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, ওদের নিহত পরিবারদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো বিষয়টা হলো যে দেখেন, আজকে আমি মূলত এই লেকচারটা দিব, এই ভূমিকম্পের আপডেটটা জানানোর জন্য লেকচারটা দিব অন্য টপিকে, আমাদের মেডিকেল স্টুডেন্টদের বিষয়ে। আমাদের মেডিকেল স্টুডেন্টরা কতটুকু ঝুঁকির মধ্যে আছে বলে রাখি। এই যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের রাফি ইন্তেকাল করেছে, ও কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে, বাংলাদেশের টপ সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এমনকি বুয়েটে চান্স পেয়েছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু চান্স পেয়েছে। একটা মেধাবী প্রাণকে আমরা হারালাম। এভাবে আমরা হাজার হাজার মেধাবী প্রাণ যে কোনো মুহূর্তে ঝরে যেতে পারে। এই বিষয়টা নিয়ে আজকে আমি লেকচার দিব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা মুলকের 16 নং আয়াতে বলেছেন যে, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে এই জমিনের সাথে দোষিয়ে দিবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে। এবং আমরা যদি সূরা হজের 1 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয় কিয়ামতের ভূমিধস এক ভয়াবহ অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেছেন যে কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। তখন জিনা, ব্যভিচার, অন্যায়, খারাপ কাজ, এমনকি জুলুম, অত্যাচার, নির্যাতন, সব ধরনের যত কাজকর্ম, পাপাচার আছে সবকিছু চরম পর্যায়ে বেড়ে যাবে, এমনকি তখনই বেশি বেশি ভূমিকম্প হবে, এমনকি সেটাই কিয়ামতের একটা নিদর্শন। তো আমরা কিয়ামতের নিদর্শন সবগুলি আমরা দেখতেছি, বড় কিছু কিছু বাকি আছে। তো দেখেন যে আমরা আমাদের এই ভূমিকম্পের ফলে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি মোটামুটি হয়েছে, মোটামুটি ভালোই। অনেক ভবন ধসে গিয়েছে, অনেক ভবন অন্য ভবনের উপর পড়ে গেছে, অনেক ভবনের ফাটল ধরেছে। তাছাড়া হচ্ছে আমাদের নরসিংদী তাপবিদ্যুৎ কেন্দ্রটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি অন্যান্য কিছু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতি হয়েছে। এবং নরসিংদীর অনেকগুলি ভবনে আমরা দেখলাম যে মারাত্মক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ভূমিকম্পটা যদি স্থায়িত্ব আরো কিছু সময় হয়ে আরো কয়েক সেকেন্ডও থাকলে কিন্তু অবস্থা খুবই করুণ হয়ে যেত। এমনই পবিত্র এক জুম্মার দিনে কিন্তু পুরা এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেটা হয়তো এটার একটা ছোটখাটো একটা নিদর্শন আপনি মনে করে নিতে পারেন। দেখুন যে
আজকের এই ঘটনার ফলে অনেকেই মানে তার রবের দিকে মানে সম্মুখে ফিরে যাবে, অনেকেই আবার সে আগের মতো পাপাচারে লিপ্ত হয়ে যাবে। তো ঘটনাটা আসলে খুবই মারাত্মক পর্যায়ের একটা ঘটনা ঘটেছে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলার জন্য আমাদেরকে এই বাংলাদেশকে সুরক্ষা রাখে, এমনকি পুরা মুসলিম উম্মার মুসলিম প্রদেশগুলো যেন আল্লাহ তাআলা সুরক্ষা রাখে। ও আর আজকে আমি যে টপিকে এখন মেন টপিকে যদি আসি, সেটা হলো যে আমার এই স্ক্রিনে আপনারা যে ছবিগুলি দেখতেছেন, এই ঢাকা মেডিকেল কলেজের এগুলি হল, তারপরে ছবিটা হচ্ছে আপনার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হল, তারপরে ছবিটা আপনার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হল। এই যে ছবিগুলি আপনি দেখতেছেন, এগুলি একটা বাংলাদেশের টপ সারির মেডিকেল কলেজগুলির হলের এই অবস্থা, মানে ফাটল ধরে একদম মানে ভঙ্গুর অবস্থা, এমনকি যে কোনো সময় ধসে যেতে পারে এই ভবনগুলি। আমি দীর্ঘ 6 মাস আগেও কিন্তু একটা লেকচার কন্টেন্ট দিয়েছি এই মানে আমাদের সরকারি মেডিকেল কলেজগুলির যে অবস্থা, এই হলগুলি ঠিকঠাক করার জন্য, হোস্টেলগুলি। তো এটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। তো দেখেন, এই মেডিকেলের মতো মেধাবী স্টুডেন্টরা এখানে যারা ভবিষ্যতে ডাক্তার হবে, এখানে ওরা জীবন নিয়ে ঝুঁকিতে আছে, যে কোনো সময় ওদের প্রাণ চলে যেতে পারে। স্বাভাবিক এই যে একটা ভূমিকম্প, এরপর এরকম আরো কিছু ভূমিকম্প যদি হয়, এমনকি স্থায়ী থাকে, এই ভবনগুলি যে কোনো সময় ধসে যেতে পারে। এই সরকারি মেডিকেল কলেজের এই ভবনগুলি, এই হলগুলি কি অনেক আগে, সেই 90 দশকের 80 দশকের দিক দিয়ে কি নির্মাণ করা হয়েছিল। এখনো কিন্তু এগুলি আর মেরামত করা হয়নি, এগুলি কিন্তু মেয়াদে এক পর্যায়ে শেষ হয়ে গেছে। এগুলি দেয়াল ভেঙে ফেলছে, দেয়াল থেকে প্রতিনিয়ত ইট পাটকেল পড়তেছে, তারপরে সিমেন্ট ধসে পড়তেছে, খুবই ভয়াবহ অবস্থা। পূর্বও কিন্তু মানে ভূমিকম্প ছাড়াই কিন্তু প্রতিনিয়ত ওরা আতঙ্কের মধ্যে আছে, এবং কি এগুলি কি ইট পাটকেল কিন্তু পড়ে, টেবিলে পড়ে, খাটে পড়ে, শরীরে পড়ে, অনেকে আহত হয়েছে। তো এই বিষয়টা সরকার কোনো আমলে নিতেছে না। একটা জায়গাটা মেডিকেল স্টুডেন্টদের মতো এখানে ওদের কোনো শিক্ষা ব্যবস্থা সুরক্ষাই নাই, বিন্দু পরিমাণ কোনো সুরক্ষাই নাই, এটা মাথা ব্যথা নাই। একটা ভূমিকম্প, আরেকটা ভূমিকম্প যেমন আল্লাহ না করুক, আর এরকম বড় পর্যায়ে একটা ভূমিকম্প হলে যে কোনো সময় এগুলি ধসে পড়ে আমাদের এই মেধাবী প্রাণগুলি কিন্তু যে কোনো সময় কি বাংলাদেশের এই মেধাবী প্রাণগুলি হারিয়ে যেতে পারে। এই চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা বা ডাক্তারদের মতো এত গুরুত্বপূর্ণ পেশার একটা মানুষ, যারা মানব সেবায় সর্বদা নিয়োজিত। তো এই বিষয়টা সরকারের কাছে অনুরোধ রইল অতি দ্রুত আমাদের বাংলাদেশের সকল কি সরকারি যে 37টা মেডিকেল কলেজ আছে, এমনকি ডেন্টাল কলেজ ও ইউনিট, তাছাড়া বেসরকারি কলেজের যেগুলি বেহাল দশা, তো এগুলি সবগুলো এগুলি ঠিকঠাক করা, এমনকি এটা একটা নিরাপত্তা নিশ্চিত করা, এটা সরকারের একটা মানে মেইন একটা আমি কর্তব্য মনে করতেছি। স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ উপদেষ্টা সরকারের কাছে অনুরোধ রইল এই বিষয়টা দ্রুত সমাধান করার জন্য। এমনকি এগুলি মানে এতটাই বেহাল দশা যেগুলি বলার ভাষা নাই, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ভূমিকম্প ছাড়াই। আর ভূমিকম্প যদি আরো বড় পর্যায়ের হয়, তাহলে কিন্তু এগুলি করুণ দশা হয়ে যাবে। সুতরাং এর আগে থেকে আমাদের এখন সতর্ক হতে হবে, এমনকি এই ভবনগুলি আমাদের মেরামত করতে হবে, অথবা এই ভবনগুলি ভেঙে কি এগুলো নতুন ভাবে তৈরি করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর অথবা এই সরকারের এই পদে হাজার হাজার কোটি টাকা কিন্তু অন্যান্য দিক দিয়ে গ্রাস করা হচ্ছে, হ্যাঁ, দুর্নীতি করে এগুলি বুক করা হচ্ছে। কিন্তু আমাদের এই মেধাবী স্টুডেন্টদের এই যে আবাসস্থল, এই যে হল, হোস্টেল, এগুলি কিন্তু নিশ্চয় কোনো কি জীবনে কোনো গ্যারান্টি ওরা দিচ্ছে না, নিশ্চয়তা দিচ্ছে না, নিরাপত্তা দিচ্ছে না। এই বিষয়টা মানে তুলে ধরার মানে এমনকি মিডিয়া কর্মী ভাইদেরকে তুলে ধরার অনুরোধ রইল, ওনারা পূর্ব তুলে ধরেছে এগুলি। এমনকি প্রশাসন, এমনকি একাডেমিক পর্যায়ের যারা আছেন প্রিন্সিপাল, অধ্যাপক, ওনাদের কাছেও এই বিষয়গুলি তুলে ধরার অনুরোধ রইল। এমনকি আমাদের কর্তব্য হলো মেডিকেল স্টুডেন্টরা যারা আমরা আছি, এটার একটা কি একটা মানে ওনাদের কাছে এটার একটা ফাইসালা সমাধান আমরা চাই। আমাদেরকেও এটা ওনাদের প্রতি চাপ তৈরি করতে হবে, এগুলির জন্য সব ঠিকঠাক করে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, বুঝতে পারছেন? তো সর্বোপরি আজকের এই ভূমিকম্পের জন্য আসলে খুবই খারাপ লাগতেছে, সেই সকাল থেকে এই মনটা একদম আনমনা হয়ে আছে। তো আমাদের নরসিংদী থেকে এই আপনার এই উৎপত্তিটা হয়েছে, এটা দীর্ঘ প্রায় জানাচ্ছে যে এই দীর্ঘ প্রায় মাটির 7 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এটার এই ইয়াটা ছিল, হ্যাঁ, এই কম্পনটা। তো খুবই ভয়াবহ অবস্থা আসলে। এমন ভূমিকম্প আমি আমার জীবনে এই প্রথম দেখেছি। আমি আসলে কি বলতাম, কিছুদিন পূর্বেও বলতেছিলাম যে ভূমিকম্প আমি সর্বশেষ দেখেছিলাম সেই কিশোরকালে, তখন স্কুলে পড়তাম, মানে ভূমিকম্প অনুভব করেছিলাম, তখন মাঠে খেলতেছিলাম আমরা, তখন অনুভব করতেছিলাম যে ভূমিকম্প হচ্ছে। এরপর থেকে আর আমি কখনো অনুভব করতে পারি না। তো কিছুদিন পূর্বেও ভাবতেছি যে ভূমিকম্প কোন কিশোরকালে দেখেছি, কিন্তু এটার মনের টনে নাই, আবার কি একটা অবস্থা। তো আজকে আমি ফজর নামাজের পরে
মানে এই ঘটনা আসলে আমি মনে ভাবতেছি এটা সত্যি হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তো এই ভূমিকম্পটা দেখেন আল্লাহ না করুক, আসলে এটা খুবই খারাপ লাগতেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি কয়েকদিন যাবত এটাই ভাবতেছি যে কিশোরকালে একবার ভূমিকম্প অনুভব করতে পারছি, এটা আবার ইচ্ছে হচ্ছে, অথবা ভূমিকম্পটা কিভাবে হয় কাঁপে, মানে আল্লাহ না করুক এটা একটা গজব। তো আসলে এরকম একটা ধারণা মনে দেয় অনেকে, অনেক কিছু ইয়া থাকে না। তো আমি ফজর নামাজ মানে নামাজের পরে আমি আজকে ঘুমিয়েছিলাম, প্রত্যেক দিনই ঘুমাই, বিশেষ করে যেহেতু ডক্টরস মেট্রিউনে নিয়ে কাজ করতেছি, তো গত 1 মাস যাবত আমি কি ফজরের পরে আমি ঘুমাই, হ্যাঁ 6টার দিকে, 5টা 6টার দিকে। তো গভীর ঘুমে আমি মগ্ন ছিলাম। তো রুমমেটেরা যতটুকু ঘুমে থেকে বুঝতেছি যে সকালে ওরা ঘুম থেকে মানে 2-1 জন উঠে গেছে, আমরা রুমে 4 জন থাকি। তো হঠাৎ করে 10টা 38-এর দিকে আমি যখন বেডের মধ্যে মানে শুয়ে আসি, আমি কিন্তু প্রচুর মারাত্মক পর্যায়ে একটা গভীর ঘুমে। তো আমি দেখতেছি আমার যে বেডটা আছে, এই বেড এটা হচ্ছে আপনার বাম পাশ ডান পাশে দুলতেছে, মানে শুধু দুলতেছে না, মানে সরে যাচ্ছে। মানে আমি তো ভাবছি, মানে এটা আমি প্রথম ভাবছিলাম কি জানেন, যে আমার রুমমেট একটা আছে অতুল, ও কি করে আমার বেডে বসে, ও যখন কলেজে যাবে তখন জুতাগুলি মানে বসে ইয়া করে কি মানে এই ফিট মানে লাগাই, তখন বেডটা মাঝে মধ্যে কি মানে একটু জাগে টাগে দিয়ে ভাবছি ও হয়তো কলেজে যাবে অথবা কোনো কাজে বাইরে বেরোবে, আমার বেডে বসে জুতাগুলি ইয়া করতেছে। কিন্তু ঘটনা তা না, আমি তো ভাবতেছি এটা চরম পর্যায়ে দুলতে আছে, সরে যাচ্ছে এক পাশ থেকে এক পাশ। তখন তো মানে একদম লাফ দিয়ে ঘুম থেকে উঠে উঠে ফেলছি, এমনকি পুরো হোস্টেলে যারা আছে সবাই দ্রুত বাইরে চলে গেছে, বুঝতে পারছেন। এইবার কি পরিমাণ ভয়াবহ ভূমিকম্প এটা হয়েছে, আসলে আল্লাহ তাআলা আমাকে রহম করুক আমাদেরকে, এমনকি পুরো বাংলাদেশকে, এমনকি পুরো মুসলিম উম্মার প্রদেশগুলোকে এই মহামারী, এই বিশাল বড় আল্লাহ তাআলার গজব থেকে, এমনকি ইয়া থেকে। তো আসলে কিয়ামতের নিদর্শন, আর আমরা স্থান থেকে দোয়া করব ইয়ার জন্য। আর যেসব পরিবারগুলি আসলে যারা হারিয়েছে, এটা আসলে কি বলে সান্ত্বনা দিব, এটা বলার ভাষা না। আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করুক, এই পরিবারগুলিকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। যারা চিকিৎসাধীন অবস্থায় যেসব শত শত হাজার হাজার ভাই বোনেরা আছে, ওদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা ওদেরকে দ্রুত সুস্থতা দান করুক, শেফা দান করুক। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। আমরা সবাই সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব, মুসলিম প্রদেশগুলোর জন্য দোয়া করব। এগুলি আসলে নির্যাতিত মুসলিম উম্মার কান্নার একটা ফল। তো আমি আসলে এটার নাম নেওয়া যাচ্ছে না, এই যে দেখতেছেন, আমি এটার নাম নিলে আমার চ্যানেল একবার সমস্যা হয়েছিল 6 মাস আগে। তো ওদের কান্নার মানে এগুলি ফল, বুঝতে পারছেন। এই যে ওরা যে আজকে অত্যাচারিত, নির্যাতিত, মানে ধর্ষিত, মানে কি জুলুম হচ্ছে ওদের উপর, আমরা কিন্তু কোনো ওইভাবে কোনো প্রতিবাদ করতেছি না আমরা মুসলিম প্রদেশগুলো, বুঝতে পারছেন। এটার জন্য এগুলি আজকে এগুলির ফল, বুঝতে পারছেন। পৃথিবীতে আরো অনেক কিছু ঘটবে। তো ওদের এই দোয়াগুলি, ওদের এই কান্না আহাজারকে খোদা তাআলার আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না, ওদের প্রত্যেকটা দোয়া কিন্তু কবুল হচ্ছে। তো আমরা ওদের জন্য দোয়া করব, এমনকি ওরা সহ আরো যেসব প্রদেশগুলি মুসলিম দেশগুলি আছে ওদের জন্য দোয়া করব। অনেক অনেক অত্যাচার, নির্যাতন, জুলুমের মধ্যে আছে। তো এটার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, সমস্যা হবে চ্যানেলের। তো এই ছিল। তো আমরা সকলের জন্য দোয়া করবো, এমনকি আমরা কি এই আসলে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবো, এমনকি এই দিন ধর্ম মেনে চলার চেষ্টা করব। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।